Ashok Kumar Das, a veteran and popular poet and writer, a former teacher by profession, has been practicing literature for a long period of 50 years. At one point, he also edited a magazine. He is involved in various social development projects. With certain political ideals, he practiced his literature. The poems written by him move around with the surrounding events. His poetry, be it social or political, all of them speak for people, speak for the truth. He thinks that literature is the mirror of society. So he is enthusiastic about speaking a lot about society through literature. As he was a teacher by profession, his enthusiasm for the betterment of the younger generation of the society is very high. His own political ideals are influenced by his literature. However, he attaches great importance to the criticism received from the readers. He thinks that the reader can be a writer's overall literary practice, and his writing enriches the literature. He has received many awards for his literary practice. He was regularly invited to various literary events. His various literary works have very different characteristics or styles, from which his individuality can be easily understood. Various members of his family and various literature lovers always encouraged him. He felt that through the creation of literature, it would be possible to do a lot of good to the society. In the coming days, he wants to be in more different genres of literature and wants to create something new. With the passage of time, all his writings are with a touch of modernity, and that is why he is so popular with the readers. His granddaughter, a gifted literature-loving girl. Granddaughter is very enthusiastic about grandfather's literary practice and creation of new literature. Ashok Kumar Das discussed and reminisced about his own literary practice on this program. It is hoped that readers and viewers will like the program. নমস্কার সমস্ত দর্শক বন্ধুদের যারা উপস্থিত হয়ে আমার আজকের ভাবনার কথা শুনতে উপস্থিত হয়েছেন সকলকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি। যে বিষয়টা লেখার যে বিষয়গুলো আমার প্রথম থেকেই লেখার বিষয় হচ্ছে সামাজিক অবস্থান, অর্থাৎ আমরা সমাজে যেখানে লালিত পালিত হয়েছি, সমাজের আমার আশেপাশে যে সমস্ত প্রতিবেশী বন্ধুরা আছে, শ্রমজীবী মানুষ আছে, যাদের নিয়ে আমার পথ চলা, যাদেরকে আমি কোনো সময় দাদা বলি, কাউকে কাকা বলি, কাউকে পিসিমা বলি, কাউকে দিদি বলি, তাদের যে জীবন যন্ত্রণা, সেই জীবন যন্ত্রণাই বলতে পারেন একরকম আমার লেখার রসদ, অর্থাৎ তাদের কথায় তাদের ব্যথা বেদনা না পাওয়ার যন্ত্রণা, এই সমস্তগুলোকেই আমি আমার লেখার মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টাটা করি। সে আমার কবিতাই বলুন, অনুগল্পই বলুন, একদম ঘরোয়া ঘটনা, সেই ঘটনাই আমার লেখনের মধ্যে আপনারা পাবেন। এটাই আমি তুলে ধরার চেষ্টাটা করেছি, তাদের যন্ত্রণা, তাদের উপলব্ধি, তাদের প্রত্যাশা, তারা কিভাবে আলোর পথে যেতে পারে, তার একটা পথ নির্দেশিকা আমার এই লেখার মধ্যে দিয়ে আমি বলার চেষ্টাটা করেছি। আমি সবসময় আমার মাস্টারমশাই ছিলেন, মাস্টারমশাই আজও আছেন, নিমাই মান্না, কবি, সাহিত্যিক, সমালোচক, প্রাবন্ধিককার। নিমাই মান্নাই হচ্ছে আমার অনুপ্রেরণা বলতে পারেন আর কি। ওনার লেখার মধ্যে দিয়ে ঠিক এভাবেই আর কি সমাজ জীবনে যা কিছু অন্ধ কুসংস্কার বলুন, সমাজের নির্যাতিত মানুষদের অবহেলা বলুন, বঞ্চনা বলুন, এর বিরুদ্ধে উনি বলতেন এবং লেখাটাও ঠিক সেইভাবেই চালিত করতেন। আমিও ঠিক স্যারের মতোই
হওয়ার চেষ্টাটুকু করেছি। আমার লেখার মধ্যে দিয়ে স্যারের ছাপ থাকলেও থাকতে পারে কোনো লেখার মধ্যে দিয়ে। একটা বিষয় বলি আর কি, যে বিষয়টা অপ্রাসঙ্গিক হবে বলে আমার মনে হয় না। যে বিষয়টা হচ্ছে আমাদের কাছে সৃষ্টি 1978 সালের বিধ্বংসী বন্যার সময় এক কবি বন্ধু জল বেরিয়ে যাচ্ছে, জলমগ্ন অবস্থা, তার এক বগলে আছে তার পাণ্ডুলিপি যে লিখেছে যেটা, আর এক বগলে আছে তার সন্তান, অর্থাৎ দুটোই তার সৃষ্টি, অর্থাৎ সন্তানও তার নিজের সৃষ্টি, তাকে বাঁচাতে হবে। আর কবিরও হচ্ছে পাণ্ডুলিপি তার হৃদয়ের সৃষ্টি, হৃদয় থেকে উৎসারিত যে কাব্য লেখনী তিনি লিখেছেন সেটাও যাতে নষ্ট না হয়, এই দুটোই কি রক্ষা করার দায়িত্ব একজন সমাজ সচেতন নাগরিক হিসেবে আমার মনে হয়েছে। তাই এদের কথায় আমি লেখার প্রাধান্য দিই। আজকে তথাকথিত অনেক দেখা যাবে আর কি, অনেকে মত পরিবর্তন করছে, পথ পরিবর্তন করছে, অর্থাৎ অনেকে কাঞ্চনের লোভে লালায়িত হয়ে কাঞ্চন সংগ্রহ করতে চলে যাচ্ছে, কাঁচকে কাঞ্চন ভেবে তারা ছুটছে। পতঙ্গ যেমন আগুনে ঝাঁপ দিয়ে তার নিজস্ব সত্তাটাকে নষ্ট করে ফেলে, এইরকম এখন কিছু চলছে, কিন্তু আমি সে পথে পথিক নই। আমি চাই সঠিক বিষয়টা মানুষের সামনে তুলে ধরা, যেটা অন্ধ কুসংস্কার, হ্যাঁ কুসংস্কার, এটাকে কুসংস্কার বলতে হবে। হ্যাঁ, এর জন্য আমাদের অনেক জিওর্দানো বুনো থেকে আরম্ভ করে সক্রেটিস থেকে আরম্ভ করে অনেক মনীষীরা আর কি প্রাণ দিয়েছে সত্যকে সত্য বলার জন্য। তা আমিও ওদেরই পদাঙ্ক অনুসরণ করে সত্যকে সত্যই বলতে চাই, এবং সেই সত্যটাকেই আমি আমার ভাবনার মধ্যে দিয়ে প্রতিফলিত করতে চাই আমার কাব্যে, আমার গল্পে, আমার মননে যেটা আছে সেটাই আমি তুলে ধরার চেষ্টাটুকু করি। লেখার মধ্যে দিয়ে যে উৎকর্ষতা বৃদ্ধি করার প্রচেষ্টা, অর্থাৎ শব্দ চয়ন বলুন, ভাষার উল্লেখ বলুন, এই সমস্ত বিষয়গুলোকে আমি সন্নিবেশিত করার চেষ্টাটা চালিয়ে যাচ্ছি। কীভাবে আরও প্রাঞ্জলভাবে, কীভাবে আরও সহজভাবে এবং সুললিত ছন্দে আমার পাঠকের কাছে তুলে ধরা যায়, সে বিষয়টা আমার মনের মধ্যে আছে, আমার হৃদয়ে আছে, আমার বোধে আছে, আমার লেখার মধ্যে আছে। কবি বা সাহিত্যের কাছে পাঠকদের অনেকখানি চাহিদা থাকে, পাঠককুলের অনেক রকম চাহিদা থাকে, তবে সব পাঠক তো সমান নয়। সব পাঠকের মনোরঞ্জন একটা সাহিত্যিকের পক্ষে করা সম্ভবপর নয় বলে আমার মনে হয়েছে। কারণ একজন সাহিত্যিক সবার মনোরঞ্জন করতে পারে না, এটুকু বলা যেতে পারে। রবীন্দ্রনাথ, নজরুল, শরৎচন্দ্র, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মতো বিদগ্ধ মানুষদেরও যে লেখায় সমালোচনা হয়নি তা নয়। অনেক সমালোচনা হয়েছে, রবীন্দ্রনাথকে অনেক কুকথা শুনতে হয়েছে, অনেক সমালোচনার শিকার হতে হয়েছে, তবুও রবীন্দ্রনাথ তার আদর্শ থেকে বিচ্যুত হননি। তিনি যেটা মনে করেছেন অন্যায্য, এটা অন্যায়, তিনি প্রতিবাদ করেছেন তার লেখনের মধ্যে দিয়ে। তিনি প্রতিবাদ করেছেন বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে তার রিয়াকশন আমরা পেয়েছি আর কি। সে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড বলুন, নাইট উপাধি ত্যাগ বলুন, সমস্ত দিক দিয়ে তিনি তার দ্বর্থহীন ভাষায় প্রতিবাদ করে গেছেন। আমরাও চাইছি আর কি, যেটা অন্যায়, যেটা কুসংস্কার, যেটা অন্যায্য, তার বিরুদ্ধে প্রতিবাদ থাকুক লেখার মধ্যে দিয়ে, যে লেখাটা আগামী দিনের, আগামী প্রজন্মের কাছে গ্রহণযোগ্য হলেও হতে পারে আর কি। বিষয়টা হচ্ছে আমি গল্প সেটা বই আকারে প্রকাশিত হয়নি, কিন্তু আমার ওই ডায়েরির পাতায়, ডায়েরির খাতায় এই গল্প লেখার একটা প্রবণতা আমার অনেকদিন থেকেই ছিল। অর্থাৎ কবিতার পাশাপাশি গল্প লেখা, এই বিষয়টা আমার মননে ছিল।
এবং এটা আমার লিটল ম্যাগাজিন, সেই 1987-88 একটা বেসিক ট্রেনিং কলেজে গেছিলাম আর কি। সেখানে হঠাৎ করে গল্পের একটা প্রতিযোগিতা এসে গেল, এবং সেই প্রতিযোগিতা এবং শব্দ বেঁধে দেওয়া হলো, 300 শব্দের মধ্যে করতে হবে। তা আমি তো ভাবলাম তো একটা চ্যালেঞ্জ বলা যেতে পারে, তাহলে এই চ্যালেঞ্জটা আমায় গ্রহণ করতে হবে। এবং সেখানে আমি জননীর যন্ত্রণা একটা গল্প লিখেছিলাম আর কি, যে গল্পটা প্রথম পুরস্কার পেয়েছিলাম আমি জগৎবল্লভপুর বেসিক কলেজে আর কি। 150 জন পড়ুয়া ছিল, 150 জনের মধ্যে যারা লেখা টেখা দিয়েছিলেন, সেই লেখার মধ্যে ওই জননী যন্ত্রণা, যেটা আমার এই অনুগল্পের মধ্যে আগুনের পরশমণির মধ্যে স্থান আছে, জননী যন্ত্রণা গল্পটাকে ওখানে দেয়া আছে। তা তখন থেকেই আমার গল্প লেখার শখ, এবং ইদানিংকালে আরও শখটা বেড়ে গেল এই কারণে, এই যে শব্দটাকে সীমাবদ্ধ রাখা, ছোট করে লিখতে হবে, ছোট জায়গা। এই যে এখন অনলাইনে যে সমস্ত পত্রপত্রিকাগুলো বেরোচ্ছে, সেখানে শব্দকে বেঁধে দেওয়া হচ্ছে, লাইনকে বেঁধে দেওয়া হচ্ছে। আর এইটাও আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি আর কি, যে হ্যাঁ 14 শব্দের মধ্যেই লিখবো, 14টা লাইনের মধ্যেই লিখবো, 300 শব্দের মধ্যেই লিখবো, পারি কি দেখি আর কি। এই বিষয়টা থেকে আমি এই অনুগল্পের দিকে আর কি আমার, এবং এই অনুগল্পে আমার যে সমস্ত গল্পগুলো সন্নিবেশিত হয়েছে, সব একদম আমার কি বলে বাস্তব জীবন থেকে নেওয়া আর কি। কবিতা চর্চা করতে করতে আধুনিক কবিদের অনেক কবি পড়ছি, কবিতা পড়ছি, হ্যাঁ, তার সঙ্গে ছন্দ অনুযায়ী যে কবিতা আগেকার, সেই কবিতাও পড়ছি আর কি। পড়তে পড়তে মনে হয়েছে যে এগুলো তো লেখা যেতে পারে, এভাবেও তো করা যেতে পারে, শুধু ছন্দই বা থাকবে কেন? আধুনিক কবিতা যে গদ্য কবিতা, গদ্য কবিতার মধ্যে দিয়ে আমি তো বিচরণ করতেই পারি, কিছু কবিতার মধ্যে উপদেশ, যেটা বললেন বয়স্ক এসে যাচ্ছে আর কি, আমি কিছু উপদেশ সেখানে একটা বার্তা ছড়িয়ে দিতে পারি আগামী প্রজন্মের কাছে। এভাবেই আমার এসেছে কবিতার মধ্যে বিভিন্ন মিশেল। আমরা সবাই স্বপ্ন দেখতে ভালোবাসি আর কি, কিন্তু শুধু স্বপ্ন দেখলে হবে না, সেই স্বপ্নের রূপায়ণটাকে ঘটাতে হবে। অর্থাৎ আমি স্বপ্ন দেখছি যে আমি এখানে একটা 3তলা বাড়ি দেবো, আর 3তলা বাড়িটা যদি আমি করতে না পারি, শুধু মুখে বললে তো হবে না যে কবে লটারির টিকিট লাগবে তবে আমি 3তলা বাড়িটা করব। তাহলে এর জন্য আমাকে শ্রম করতে হবে, আমাকে অর্থ সংস্থান করার জন্য যে পদক্ষেপ, সেই পদক্ষেপটা আমাকে গ্রহণ করতে হবে, তবে আমি পারবো 3তলা বাড়ি করতে। তাহলে শুধু বলে দিলাম তা হবে না। আমার ক্লাব একটা আছে সেবায়, তা সেই ক্লাবটা ছিল ওখানে খড়িবন, শ্মশান, জলো জায়গা, ধান জমি, সেই জায়গায় আমরা 50 বছরে মানে যা কিছু করেছি সৃজন, যা কিছু সৃষ্টি করেছি, সবটাই ওই স্বপ্নটা দেখেছিলাম বলে। স্বপ্ন দেখেছিলাম এইটাই যে আমাদের না থাকার বেদনা, না থাকার যন্ত্রণা। অর্থাৎ আমার এখানে লাইব্রেরি নেই, আমার এখানে কোনো ক্লাব ঘর নেই, আমার এখানে কোনো পার্ক নেই, আমার এখানে কোনো শ্মশান নেই, আমার কোনো খেলার মাঠ নেই। তাহলে এই যে না থাকার বেদনা, না থাকার যন্ত্রণা, এইগুলোকে করতে হবে। অন্যান্য গ্রামে যেগুলো আছে আর কি, সেগুলো আমার গ্রামে নেই। এই না থাকার বেদনা থেকে, না থাকার যন্ত্রণা থেকে ওই স্বপ্নটাকে পূরণ করার চেষ্টাটাকে আমরা করেছি। নমস্কার, আমি সুচরিতা কোলে। আমার দাদু অশোক কুমার দাস, ছোটবেলা থেকেই দেখছি যে উনি বিভিন্ন সাহিত্য লেখালেখি বা ছোট গল্পের সঙ্গে যুক্ত। আজ ওনাকে টেলিভিশনে দেখানো হচ্ছে, এইটার জন্য আমি খুব গর্বিত। ছোটবেলা থেকেই দেখে আসছি উনি লেখালেখি ছাড়া কিছু বোঝেন না। আজ টেলিভিশনের সামনে ওনাকে দেখানো হচ্ছে, মানে এইটুকুই আমার বলার। আমি খুব গর্বিত। আমি চাই আমার দাদুর লেখা যেন বহু মানুষের কাছে পৌঁছে যায়। আমার দাদু এই লেখালেখির জন্য অনেক পুরস্কার পেয়েছে, অনেক জায়গায় সম্মানিত হয়েছে। আমি চাই নাতনি হিসাবে যে আমার দাদু এই লেখালেখির জন্য আরও অনেক দূর যাক, আর আরও অনেক সম্মানিত হোক। জননী
সেদিন গিয়েছিলাম আমাদের পাড়ার এক সালিসি মজলিসে। সালিসির বিষয়টা ছিল এক বিধবা জননীর খাওয়া পড়ার ভার কে নেবে। 4 জন পুত্র, শক্ত সামর্থ্য, কর্মঠ, সাবালক। জননীর জমি জায়গা বিষয় সম্পত্তি বলতে যা ছিল 4 ছেলে চুল ঝিরে ভাগ করে নিয়েছে অনেক আগে। এখন তার নিজের বলতে আছে একটি দুধেল গাই। অনেক কথা কাটাকাটি, ধানাই পানাই, অবশেষে 4 জনে মাকে পালা করে ভাগ করে নিল 2 মুঠি ভাত দেওয়ার জন্য। এখানেই শেষ নয়, দুধের গাইটাকে নিয়ে ভাবলো সমস্যা। এ বলে আমার কাছে থাকবে, আমি মায়ের অসুখে ওষুধ কিনে দিয়েছি। ও বলে গত সময় 1 কাহন খড় কে কিনে দিয়েছিল, সে তো আমি। এইভাবে 4 ভাইয়ে বেঁধে গেল সংঘাত, হাতাহাতি হওয়ার উপক্রম। ছেলেদের কাণ্ড দেখে মা স্থির থাকতে পারল না। 2 চোখ বেয়ে নেমে আসে শ্রাবণের ধারা। কান্না ভেজা কণ্ঠে অতি ধীরে অথচ সংযতভাবে বলে ফেলে, তোদের সকলকে আমি সমানভাবে দুধ ভাগ করে দেবো বাবা, যেমনভাবে দিয়েছি তোদের ছেলেবেলায় মুখে স্তন। দুধ বাবার আশায় ছেলেদের লোভী মুখগুলো চকচক করে ওঠে। নার দুগণ্ড বেয়ে নেমে আসে অশ্রুর অজস্র ধারা। এখানে এই ঘটনার ইতি নয়। হঠাৎ ছেলের বউরা খেঁকিয়ে ওঠে, দুধ তো ভাগ করে দেবে, তোমার গরুকে খাওয়াবে কে শুনি? মা কন, 1 বেলা দুধ গয়লাকে দেবো বেচে, জুটবে তাদের গরুর খাবার, আর 1 বেলা দুধ দেবো তোদের মুখে, মিটবে সবার আশা। আমি চাই যে তোদের সুখ ভালোবাসা। ছেলেদের কর্তব্য বোধ দেখে স্তম্ভিত, হতবাক, লজ্জিত। 20 শতাব্দীর গধূলি লগ্নে কোন রিপুর তাড়নায় মানবতার মর্ম উড়ে কুটারাঘাত করে আদিম বন্য মানুষকেও হার মানায়। জানি না এ রোগ সংক্রামিত হবে না স্তিমিত হবে। একসময় সালিসি মজলিস ভেঙে যায়। দূর থেকে জননীকে প্রণাম জানিয়ে বাড়ি ফিরে আসি, আর মনে মনে বারবার আবৃত্তি করি, জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি করিষ্যি। বিজয়ার বাজনা। গতকাল রাতে আমি ঘুমোতে পারিনি, চোখে ঘুম আসেনি। অসংখ্য চিন্তা মাথার ভেতর কিলবিল করেছে। অসহ্য যন্ত্রণায় ছটফট করেছি। বউটা 3 দিন ধরে আমার সাথে একটাও কথা বলেনি। ছোট্ট মেয়েটি বারবার বলে যাচ্ছে, বাবা আমার পুজোর নতুন জামা। লক্ষ্মী বোনগুলি আমার মুখ ফুটে কিছুই বলেনি। যা পায় তাতেই তারা খুশি হয়। ভাইগুলো আগেই দর্জির দোকানে জামা প্যান্টের মাপ দিয়ে ফেলেছে, এখন শুধু টাকার অপেক্ষায়। বারবার তাগাদা দিয়ে যাচ্ছে। বাবা মা বাস্তব অবস্থা বুঝে বোবা হয়ে গেছে। কে না চায় ভাই বোন ছেলে মেয়ের মুখে হাসি ফোটাতে, কে না চায় তার ঘরণীকে মনের মতো করে সাজাতে। আমিও তো চাই, কিন্তু সামর্থ্য কোথায়? চলতি মাসের মাইনা সে তো মুদিওয়ালা দুধওয়ালা দেনা দিতেই শেষ। আমার আয়ের উপর 10-10টা প্রাণী, তাদের খাওয়া পড়া অসুখ বিসুখ সব কিছু, তারপর আত্মীয় কুটুম্বিতা তো আছে। আমার সঞ্চয় বুঝতেই পাচ্ছেন। যারা বোঝে না তারা বলে বেশ আছে, সরকারি চাকুরি, তাই পুজোর চাঁদার বিল আছে নীতি, কোথাও 200, কোথাও 100, কোথাও 50 দিতে হয়। সরকারি চাকুরির তকমাটা কিনা সামর্থ্য না থাকলেও দেতো হাসি এসে পাড়ার ছেলেদের খুশি করতে হয়। তবু তো আমি হাত পাতলে ধার পাই, চালিয়ে নিই কোনো রকমে এই মাগিগন্ডার বাজারে। কিন্তু আমার পাশের বাড়ির বলাই দাদু সব কিছু খুইয়ে আবাদ করেছিল মাঠে। তার সোনালি স্বপ্ন, স্বাদ, আশা, আকাঙ্ক্ষা বানভাসিতে থই থই করছে। মুখে ভাষা নেই, খোঁচা খোঁচা 1 মুখ দাড়ি নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে শুধুই দীর্ঘশ্বাস করছে। কি আছে তা? কি দিয়ে সাজাবে সে পুজোর প্রিয়জনদের? আমার পাড়ার বাচ্চুদা, যার গতরটাই পুঁজি। থই থই জল, কোথায় কাজ? হাতগুলো নিষ্পিস করছে কিছু করার জন্যে। বইয়ের শুকনো মুখ, ছেলেগুলোর খিদের কাদরানি, এ আর সহ্য হয় না। এর ওপর পুজো মানেই হয় না। কে মেটাবে তার ছেলে বইয়ের লজ্জা? কে নিবারণ করবে তার পেটের ক্ষুধা? ওপরার নিতাই খুঁড়ো রিগেট শিশুটা স্যাঁতস্যাঁতে দাওয়ায় রোগ যন্ত্রণায় ছটফট করছে। পাশেই আরো 2-3টে উলঙ্গ কঙ্কালসা, কোলের পিঠে ভাই বোন উঁকি ঝুঁকি ভাঁজছে। পাশের বাড়ি থেকে ভেসে আসছে লুচির গন্ধ। ছেলে মেয়েগুলো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। তাদের বাবা মা
সেই সাত সকালে কোথায় বেরিয়েছে খাবারের খোঁজে, এখনো ফেরেনি। এদের জীবনে পুজো, ঢাকের শব্দ, গ্রামোফোনের চিৎকার সব কিছু ছাপিয়ে এক রাস খিদে জিজ্ঞাসা চিহ্নের মতো ফনা তুলে সব পথ অবরোধ করে দিয়েছে। তবু এরই মাঝে ধার দেনা করে সব কিছু করেই এই নিয়ে বছরে বছরে পুজো আসে, উৎসব হয় হরস ও বিষাদে। অবশেষে বিজয়ের বাজনা বেজে ওঠে, আনন্দের জোয়ারে আসে ভাটা। আতঙ্কিত, শিহরিত, রোমাঞ্চিত চলমান জীবনযাত্রার দর্পণে প্রতিবিম্বিত সার মুখ, তবুও প্রেম প্রীতি আলিঙ্গনে মিলেমিশে কোথার বন্ধনে ভেসে ওঠে মধুর তান। সেদিন বিজয়ের আলিঙ্গনে বলাই দাদুর হৃদয়ের উত্তাপ আমি মর্মে মর্ম অনুভব করেছি। শুনেছি বাচ্চুদার বুকের গোপন কান্না, বুক ভরা দীর্ঘশ্বাস, ব্যর্থ হাহাকার। সেদিন দেখেছি নিতাই ক্রোর বোবা চাউনি, চোখ ফাটা রক্তের তপ্ত ফোঁটা। বুঝেছি তার নীরব অভিমান, শুনেছি তার অন্তরের চাপা কান্নার কলরল। বেঁচে আছি, আনন্দ করছি, হাসছি, খেলছি, গাইছি, এটাই যেন অস্বাভাবিক। কারণ তোমার, আমার, বলাই দাদুর, বাচ্চুদার, নিতাই খুড়োর সকলের জীবনে ঘড়ির কাঁটার মতো অহরহ ঢং ঢং করে বেজে চলেছে বিজয়ার বাজনা। এখন ভারতবর্ষ, শত বছর আগে শত শহীদের আত্মবলিদান, গঙ্গা পদ্মা রক্তের স্রোত, লাখো দেশপ্রেমে রক্ত স্নান। পরাধীন ভারত হলো স্বাধীন, ক্ষত বুকে কাঁটাতারের যন্ত্রণা, ক্ষমতালোভের লালসায় বিভৎস ভর্তিঘাতী রক্তাক্ত দাঙ্গা। সাত পুরুষের ভিটে ছাড়ার বেদনার ছিন্নমূল জীবন, উদ্বেগ উৎকণ্ঠা, গৃহহীন উপসী পেটে হাহাকার কন্দন। আজ ক্ষুদিরাম ভগৎ, সূর্য সেন, বিনয় বাদল, দীনেশ, মাতঙ্গিনী, প্রীতিলতা, সুভাষ গান্ধী অস্তাচলে নিঃশেষ। শাসক শোষকের অঙ্গুলি হেলনে, শাসক শোষকের অঙ্গুলি হেলনে খুঁড়ে গণতন্ত্রের কবর। বিভস্ত ভারত জননী, কামনার শিকার মণিপুর থেকে হাদ্রাস। গণধর্ষিতা শাহবানও বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। কাঁদে ভারত মাতা, জায়া দুহিতা, নিরাপত্তাহীনতায় ভয়াল আতঙ্কে। সোনার ভারত লুণ্ঠিত, উঠেছে লোভী সদাগরের নিলামে। নেই কাজ, পরিযায়ী শ্রমিক দেশময়ে পেটের তাগিদে ঘুরে। কৃষাণের আজন্ম শর্তে হাঙরের আনাগোনা প্রতিদিন চলে বেড়ে। অধিকার শুধু সংবিধানের পাতায় লেখা, প্রতিবাদে প্রাণ মরে। গণতন্ত্রের নামে চলছে এখানে প্রতিক্ষণ ভণ্ডামি প্রহসন। প্রতি পলে জ্বলছে আগুন, জাতপাত, সংঘাতে জীবন মরণ। বৈষম্যের বেড়া জালে প্রাচুর্যের ঢঙ্কা নিনাদ লজ্জার ভারতে। উন্মুক্ত আকাশের নিচে অনিকেত মানুষের ভিড় নিরন্ন জঠরে। শতদার গায়ে কলঙ্ক কালিমা, দুর্নীতি দেশে নীতি। স্বাধীনতা মুখ লুকিয়ে কাঁদে প্রতিক্ষণ মৃত্যু ভীতি। হে ভারত মাতার বীর সন্তান, ভাঙো অন্যায় অসাম্যের অচলায়তন। বিভেদ বীজ নাশি, একতার জয়গণে প্রতিধ্বনি ভারত স্বাধীন। ও মেয়ে তুই, ও মেয়ে তুই অনেক দামি, হিরে মুক্ত মানিক। তোকে নিয়ে গর্ব আমার, আধারে দেব জ্বালিস। ও মেয়ে তুই রোদে জলে আবাদ করিস অন্ন, সোনার ধানে গোলা ভরিস, ঘরে ঘরে খুশির নবান্ন। ও মেয়ে তোর জাদুর খেলায় পরকে করিস আপন, মানবিমান ভালোবাসায় নিত্য জীবন যাপন। ও মেয়ে তুই বীরাঙ্গনা, সত্যর বুকে কাঁপন, পরাধীনতার শৃঙ্খল মোচনে স্বাধীনতায় জীবনপণ। ও মেয়ে তুই সর্বংসহা, সহিষ্ণুতায় মৃত্তিকা, শত আঘাত নীরবে সহে নবজীবনের আলোকবর্তিকা। ও মেয়ে তুই 10 ভুজা, সব কাজে পারদর্শিনী, জলে স্থলে শূন্যে দুর্গা রূপে দানব সংহারে রণরঙ্গিনী।